শুধু জল যাচ্ছে না কেন আমাদের মনে হচ্ছে ভর্তি লাগাচ্ছে, কিন্তু না। এই যে আপনারা স্পিডের মধ্যে দাঁড়িয়ে আছেন, এখন চলছে ফাটা, যদি কোনো ক্ষেত্রে মাঝি যদি আটকে দেয় তাহলে কিন্তু আপনারা 6 ঘন্টা পর আবার সেই বেলা সন্ধ্যে 7টার সময় বাড়ি যেতে হবে। তাহলে আমরা খাওয়ার দাওয়ার পাবো না, জল পাবো না, এত লোকের সমাধান নিয়ে যেতে পারবো না, তাহলে আমাদের খুব কষ্ট হবে। তাহলে আবার চিন্তা ভাবনা করছেন, এটা টিভি পরপর ফাটা হচ্ছে, চট করে দেখতে পাবেন কটলের জলে দেখছে নৌকা আটকে যাবে। তার ফলে আমরা মাঝি সেইভাবেই রেখেছি, আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা দেখতে থাকুন, ওই যে জলের পাটটা এই উঠে নেমে আসছে। ঠিক আছে তো মাঝি ভাই, একটু দেখবে। আচ্ছা, এবার আমি শুরু করছি। আমরা কিন্তু যে হারবার থেকে জুতো পায়ে দিয়ে এলাম, আবার উঠবো এ অবধি আমরা 1 কিলোমিটার আসছি খাড়ি দিয়ে, আর 8 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে এই জম্বুদ্বীপে এসেছি। জম্বুদ্বীপ হলো সমুদ্র বেষ্টিত দ্বীপ, মানে অর্থাৎ সমুদ্রের উপরে এই দ্বীপটা ভেসে আছে। তাহলে এর দ্বীপের আয়তন হলো 19,000 হেক্টর জমি, 1 হেক্টর সমান 7.5 বিঘে জায়গা। 2008-এর আগে আমাদের এই বনমন্ত্রী ছিলেন যোগেশ বাবু, উনি এসে এখানটা মেপেছিলেন, এটা আনুমানিক, কারণ ওদের জলের লেয়ার যতদূর যাবে ততদূর কিন্তু ওদের জায়গা। তারপর জল থেকে গেলে মৎস্যমন্ত্রী ক্রিয়ামানন্দ। তাহলে 1 নম্বর কারণ হলো এই দ্বীপের মধ্যে আমাদের এই গঙ্গাসাগর কোকিলমণির মেলা জানেন তো, ওইখান থেকে বেশ কিছু আদিবাসীরা এসে 120 ঘর এইখানে বাসস্থান করে 70 থেকে 80 বছর আগে। তাহলে ওরা এসে এখানে কি করতেন, এই ওই যে দেখছেন না, ওই যে দেখুন নারকেল গাছগুলো, ওনারা এইসব গাছপালা লাগিয়ে ওনাদের নিজেদের দখলে আনছে। কিন্তু না, আনলে তো হবে না ভাই। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বনকর্মীর আন্ডারে এই দ্বীপটা। যখন ব্রিটিশরা চলে গেছে, ছেড়ে দিয়ে গেছে, যেখানে মানুষজন নেই, অর্থাৎ ব্রিটিশরা যেখানে বিক্রি করে না, সেখানে এই ফাঁকাওয়ালা যেখানে মানুষ নেই, সেখানে কিন্তু ওই যেমন আমাদের বকখালি, আমার বাপ ঠাকুররা যখন ব্রিটিশের আমলে কিনেছিল, সেই সময় আমরা ওখানে বাস করি। যেই ফাঁকাওয়ালা দ্বীপগুলো ছিল করে, ওটা এখন সরকারের আন্ডারে। তাহলে ওরা আদিবাসীরা এসে এখানে কি করতেন, প্রচুর পরিমাণে শুয়োর চাষ করতেন। ওদের প্রধান কাজ ছিল জীবিকা শুয়োর চাষ করা। আচ্ছা, এই জঙ্গলের মধ্যে ফাঁকাওয়ালা জায়গার মধ্যে শুয়োর চাষ করতেন। মাছ কাঁকড়া এই সমুদ্রের আশপাশে ধরতো। আর হচ্ছে এখানে এই জঙ্গলের মধ্যে হরিণ, এখানে প্রচুর পরিমাণে হরিণ আছে, বন শুয়োরও আছে, আগের ছিল, ওনারও চাষ করত। তাহলে ওই যে হরিণ দিয়ে এরা কোথা থেকে, এত বড় সমুদ্রে তো হরিণ আসতে পারে না। সুন্দরবনে খাড়ির দিকে কিন্তু হরিণ যাতায়াত করতে পারে, তাদের প্রজন্ম শুরু হয়ে যায় এই জঙ্গল থেকে ওই জঙ্গল। কিন্তু এত বড় সমুদ্রের মধ্যে আপনাদের পাড়ি দিয়ে এলেন, এর মধ্যে কিন্তু হরিণ আসতে পারবে না। এটাই হচ্ছে কারণ। তাহলে কি হলো, কয়েক বছর আগে 2008-এর আগে পূর্বে এখানে হরিণ, এই ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টাল লঞ্চ দেখছেন না, ওনারা কিন্তু ছাড়ে সুন্দরবনে ওদের ডিপার্টমেন্টাল লঞ্চ 40টা হরিণ কয়েক বছর আগে এখানে ছেড়েছে। সেই সব হরিণগুলো কি করতেন, ওই যে আদিবাসীরা সম্প্রদায়ের লোক, ওনারাও কিন্তু মেরে আমাদের ওই গঙ্গাসাগর বা ওই বনশুয়োর গঙ্গাসাগরে নিয়ে গিয়ে বিক্রি করতো। বা আমাদের ওই যে ফেরারগঞ্জে আমরা বড় বড় হরিণ দেখেছি, শুয়োর ছিটকা করে হাত করে দিয়ে মাছ খাওয়ার দিকে খেতে গেলে ছিটকা করে বেরিয়ে গেল, দিয়ে ওখানে নিয়ে যেয়ে 2 টাকা 3 টাকা করে বাজারে দিচ্ছে। এখন মূল্য কেমন ছিল, এইভাবে কিন্তু ওনারা। আর হচ্ছে এই যে গাছপালা ছিল আগে, হচ্ছে ম্যানগ্রোভ গাছ প্রচুর দেখছেন না পাড়েটা, ওই ঝাউ গাছগুলো কিন্তু না, ওরা লাগিয়েছে ডিপার্টমেন্ট। এই ম্যানগ্রোভ গাছের যখন জঙ্গল ছিল, ওরা বাড়িতে যাওয়ার সময় বা অন্য সময় বেশ কিছু নৌকা ভর্তি করে এই ম্যানগ্রোভের গাছ কেটে নিয়ে বাজারে দিচ্ছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে এই দ্বীপের মধ্যে আরেকজন আমাদের জেলে সম্প্রদায়, ওনারা কিন্তু কাকদ্বীপ শহরের লোক, বাংলাদেশ থেকে ওনারা এসে এখানে ভোট দিয়েছেন, সব কিছু হয়ে যায় এসে ওনারা কী করছেন, ওই যে দেখছেন না সব গ্রামওয়ালা গ্রাম, ওইখানে যে আপনারা যে শুক্তি মাছ চাষ করছেন, ওনারা এসে কী করতো, কাকদ্বীপ শহরের লোক, ওনারা এসে বাংলাদেশিও কাকদ্বীপে থাকতো, ওখান থেকে এসে এই ফাঁকাওয়ালা দ্বীপটা সেই রকম ফাঁকা করে ম্যানগ্রোভ গাছ কেটে আমরা দ্বীপ সমুদ্র থেকে প্রায় 1-একটা ট্রলার 70 থেকে 80 মণ মাছ, কাঁচা মাছ এসে এই সমুদ্রে শুকনো করে করছে। তাহলে শুকনো করছেন, আর কোথায় নিয়ে যাচ্ছে সেটা বলছি। তাহলে শুকনো করছে, তাহলে শুকনো করতে গেলে এই যে ফাঁকাওয়ালা শুধু দেখছেন, তাহলে আগে তোমাকে ম্যানগ্রোভ গাছ কাটতে হবে। ম্যানগ্রোভ গাছ কাটলে একটু দেখা যাবে সমুদ্রের তলায় গুলিয়ে যায়। কারণ ওরা কী করে,
বর্ষাকালে গ্রীষ্মকালে আসে না, শীতকালে আসে, ম্যানেজও গাছ কাটবে, গাছের সবই শীতকালে তো আমরাই শুকিয়ে যাচ্ছি, তো গাছের ওরকম শুকিয়ে যাচ্ছে, আরও প্রাণ আমার প্রাণ আছে। তাহলে এইরকমই যদি একদিন সমুদ্রের তলায় চলে যায় তাহলে সরকারের কোনো যায় আসে না, কারণ এখানে চাষযোগ্য জায়গা নেই, স্কুল নেই, কলেজ নেই, কিছুই নেই, আরও মানুষ বসবাস করে না। তাহলে এই যে মানুষ বসবাস করে না আর চাষযোগ্য জায়গা নেই, স্কুল নেই, কলেজ নেই, তাহলে সরকারের কোনো জায়গা নেই। কিন্তু সরকারের একটা চাপ বিশাল হয়ে যাবে, যেটা সরকার দিতে পারবে না, কারণ এই দ্বীপের মধ্যে যখন সমুদ্রের তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে এর উপরে আসে পড়বে, তখন ফাঁকা হয়ে যাবে। ওই যে আশপাশের দ্বীপগুলো, মৌসুমী দ্বীপ দেখুন, ওই যে ট্রেন বানিয়েছে, ওখানে স্কুল আছে, কলেজ আছে। আমাদের বকখালি কলকাতা লোকের কত বড় বড় পাকা বাড়ি আমাদের কাছ থেকে দেওয়া কিনে, আমার বাপের কাছে দেওয়া কিনে। গঙ্গাসাগর ওখানে 500 টাকা কিনছে। গঙ্গাসাগর ওখানে যেটা 8 মানে 30 মাইল যে গঙ্গাসাগর মেলা হয়, ওটাও কিন্তু একদিন সমুদ্রের তলায় চলে যাবে। তাহলে এটাকে গাছ করবে। এখন যোগেশবাবু 2008-এ এসে উনি যখন মন্ত্রিত্ব করে পরিষেবা করে দেখুন, কাশি নেই, দিলে যে শুটকি মাছের গন্ধ আর হচ্ছে ওই যে যেখানে ডুবি যাচ্ছে না, ওই রকমই। তখন ওনার মাথায় একটা কী করলো, উনি ভাবলেন যে না, যেহেতু আমি এসে দ্বীপটাকে নষ্ট করতে দেবো না, এটাকে বাঁচাতে দেবো। উনি তখন হচ্ছে আমাদের দুজনেই মন্ত্রী ছিলেন, কিরণময় নন্দ, আপনার নাম শুনেছেন, মেদিনীপুরের লোক, আমাদের এখানে ভোট নিয়ে গেছে, মৎস্যমন্ত্রী ছিলেন। উনি বললেন তাহলে এনারা কী করে খাবে 1 থেকে 1.5 লক্ষ লোক, আর ওই আদিবাসী সম্প্রদায়। ওই তখন এইটাই চট করে ওনাকে বললেন, তাহলে উনি জগবাবু বলছেন না না, ব্যবসার জন্য এটা হবে না, এই দ্বীপটাকে যদি না বাঁচিয়ে রাখা যায়, ওই দ্বীপগুলো 4-5টা দ্বীপ আছে, ওই দ্বীপগুলো সবই নষ্ট হয়ে যাবে। তাহলে সুন্দরবনে যদি সবই নষ্ট হয়ে যায়, সামনে আছে হলদিয়া, সেটাও যাবে, ওপর কলকাতা, বেশি দূরে না। তাহলে উনি তখন কী করলেন, এখান থেকে এইসব দৃশ্য ছবি টবি যে তুলে নিয়ে যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়েছে 142 ধারা করবে, ওখান থেকে পুলিশ বড় বড় নিয়েছে, 4 মাসের জন্য তুলে দিতে। তুলে দিলে কী হবে, তখন লাস্টে উনি মৎস্যমন্ত্রী কী বলছে, যে তখন একটা মাথার মধ্যে একটা ও বার করলো যে সরকারি সংবিধানের নিয়ম আছে, কারো ইনকাম বাস্তুচ্যুত করা যাবে না। তখন ওই লাস্ট ছবলটা দিল, দেওয়ার পরে উনি কী করলেন, হ্যাঁ সেটাও ঠিক, তাহলে ওদেরকে তুলতে গেলে ওই 120 ঘর বানিয়ে ভেটলেন জায়গা গঙ্গাসাগরে, ওখানে বাসস্থান দিলেন, একটা করে কাঠ দিলেন, এই আশপাশের সমুদ্রের চারিদিকে মাছ রাঙা ধরতে পারবে, কিন্তু দ্বীপের মধ্যে উঠতে পারবে না, এই কন্ডিশন। এটা 1 নম্বর কারণ আদিবাসীদের হলো। এবার 2 নম্বর কারণ হলো, ওই যে 1 থেকে 1.5 লক্ষ শুটকি মাছ ধরতেন, তাহলে ওনাদেরকে কি কোথায় দিতে হবে, ওই যে ড্রেজিং করে কার্গিল শিবিরে ড্রেজিং করে পলিটা তুলে ওখানে দিল থানার সামনে। থানার সামনে কেন দিল, আপনি আমাকে প্রশ্ন করবেন, থানার সামনে দিল কেন, তাহলে এই যে ওনাদেরকে থানার সামনে দিল কেন, তার কারণটা শুনুন। এই যে দ্বীপ সমুদ্রে মাছ তুলে এনে শুকনো করে, ওনারা কিন্তু আমাদের দেশের লোক নয়, যতই আমাদের দেশের লোক ওনারা হয়ে গেছিল ভোট রেশন কার্ড, কিন্তু ওনার দেশকে ওনারা ভুলে যায়নি। বাংলাদেশ কক্সবাজার বাগেরহাট ওখান থেকে কী করতেন, এখান থেকে শুটকি মাছ নিয়ে, ও দেশে শুটকি মাছ হয় না, পদ্মা নদীতে শুটকি মাছ হয় না, বঙ্গোপসাগরে হয়, এখান থেকে শুকনো মাছ নিয়ে যে বাগেরহাট কক্সবাজারে ওরা পাচার করতো, 70 থেকে 80 বছর। ওখান থেকে কী আনতো, প্রচুর, ওখানে তো পদ্মা নদী ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ, ওদের মাছের সাইজ আমাদের মাছের সাইজ আলাদা, ওদের মাছের সাইজ হচ্ছে লম্বা, আমাদের মাছের গোল গোল, বুঝতে পারা যায়, যারা জেলেরা ঠিক বুঝতে পারে। ওখান থেকে ট্রলার লোড করে এনে এখান থেকে স্মাগলার করে আপনার কাকদ্বীপ মিনি শহর আছে, ওখানে পাচার করে, আরও ওর সঙ্গে অন্যান্য করে। এইভাবে 60 থেকে 70 বছর এই ব্যবসাটা করার ফলে সরকারকে বিনা ট্যাক্সে বিনা শুল্কে এই ব্যবহারটা করে। তখন কিন্তু যানবাহনের বড় বড় ব্যবহার ছিল না। তারপরে যখন কেন্দ্র সরকারের মাথায় টনক লড়লো, আরব সাগর দিয়ে যখন বোম্বে তাজ হোটেল বিস্ফোরণ হলো, সেই সময় কেন্দ্র সরকারের মাথায় একটা বোঝা এলো, না ওই যে বঙ্গোপসাগর বা আরব সাগর বিশাল সমুদ্রের মধ্যে কী করে দেখবো, কী করে যে কোনো মধ্যে জঙ্গি হানাতে পারে। তাই ওখান থেকে ওভারকাপ দিয়েছে আমাদের এখানে পশ্চিমবাংলায়, বা যেখানে সেখানে ওই থানা, লোকাল থানা, আমাদের ওই যে কোস্টাল থানা যাকে বলে, ওরাও টহল দিচ্ছে, ওভারকাপ ওরাও টহল দিচ্ছে, প্লাস এই যে আপনাদের এই দেখছেন ওই লঞ্চটা, ওটা হচ্ছে জম্বুদ্বীপে সবসময় 12 মাস টহল দিচ্ছে।
তাহলে ওদের খাবার দাবার আসে আমাদের ওইখান থেকে। ওনারাও কিন্তু কয়েকজন লোক থাকে, বেশি না, 5 থেকে 7 জন 8 জন ওনারা যাতায়াত করে। তাহলে ওরাও তাহলে এই দ্বীপের মধ্যে কোনো স্মাগলিং চলবে না আর করাও যাবে না। তাই চিন্তা ভাবনা করে এটা পুরো সরকার ওই মানে বড় বড় যানবাহন দেওয়ার পরেই বন্ধ হয়ে গেছে। তাহলে এবার আপনি শুনুন, এখানে জীবনে যেটি হবে না, দেখছেন না ফাঁকাওয়ালা দ্বীপটা, কেন যেটি হবে না? আপনি বলবেন, প্রশ্ন করবেন কেন যেটি হবে না? না, সমুদ্র প্রাকৃতিক নিয়মে তার মানে যখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই মাসটা এখন জল শান্ত, তারপরে আগস্ট মাস হলে আবার সমুদ্রের জলের উত্তাল, তারপরে আমাদের এখানে যে ঝড় হলো, এই যে হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপের আঁতুড়ঘর যেটাকে বলা হয়, এইখান থেকে এই নিম্নচাপ হয়ে বিভিন্ন জায়গায় উড়িষ্যার বেশিরভাগ আমাদের একটা দিয়ে যায়, তারপরে কলকাতা যত কি ঝড় হয়েছে আমাদের 2009 হয়েছে আইলা, এই আমরা সমুদ্র উপকূলে আছি, আইলা পেয়েছি, ফণি, ইয়াস, বুলবুল, আমফান, যত কিছু ঝড়, আরও ডানাই হতে হতে 4 দিন মার্কিং ছিল আমাদের এখানে। হ্যাঁ বাবা, আমফান দিদি চাল দিতে 12 দিন ওর স্কুলে যে খেয়েছি, 13 দিন আমি ডাল ভাত। সেই সময় ডিলাররা কিছু লাভ করেছে, আর হচ্ছে আমরা ওই গ্রামের মধ্যে দুটো পোকা চাল হোক যাই চাল ওই সময় ওরাও তো মরে যাচ্ছিল, ওদিকে দিদি একটু বাঁচাবেন না, যত কিছু চাল রাখো দিদি চলে যাচ্ছে, টাকা রেখে দিচ্ছি, চাল দিলে 5 বস্তা দেয়, যদি একটা পড়ায় লাগে 25 বস্তা, চালাও খুব চালাও। তাহলে এখানে জীবনে যেতে হবে না, কারণ এই সব ঝড়ের কারণ ফলে এই আমাদের ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট মালদাটা নম্বরে একটা ব্রিজ বানিয়েছিল, আগস্ট মাসে এক ঢেউ উল্টে গেছে। কারণ এই যে আগস্ট মাসে একটা জলের চাপ থাকে, এই যে ফাঁকাওয়ালা সিরিজ দেখছেন না, এর উপরে জল 15 থেকে 16 ফুট ঢেউ আসতে পরে উচ্চতা হয়ে যায়, আর আগস্ট মাসে মানে বর্ষাকাল। তাহলে জীবনেকে যেতে হবে না, কীভাবে নামতে হবে শুনবেন। এই যে ফাঁকাওয়ালা সি বিচটা আছে, এই যে ফাঁকা সি বিচের মধ্যে যারা এখানে শুটকি মাছের ব্যবসা করতো, তেনারা কিন্তু আমাদের মতন খেটে খাওয়া মানুষ, ওরা এক সময় জলে নেমে যেত। তার সঙ্গে কী হতো, ইয়াং ছেলেমেয়েরা আপনাদের কলকাতা লোকরা যারা আসতো, ওরাও নেমে যেতে ইচ্ছুক হতো। তখন মালিক আমাদের টাইম দিত যে আধা ঘন্টার মধ্যে ঘুরে আসতে হবে, কিন্তু ঘুরে ওরা কিন্তু আসে না। কারণ ওরা আসে না কারণ ওরা এই যে ফাঁকাওয়ালা সি বিচ দেখলে লাল কাঁকড়া, ঝিনুক, বিভিন্ন কিছু পাখি টাখি দেখলে ওরা কিন্তু 3-4 ঘন্টা পর্যন্ত রয়ে যায়। তাহলে ওনাদের জন্য আমরা কিন্তু আবার সুন্দরভাবে ঘুরিয়ে আনতাম, না হলে আমাদের কিন্তু ওখানে মহাজনরা কৈফিয়ত দিতে হবে। তাই ওনাদেরকে আনতে গেলে আবার ওইভাবে টুল দিয়ে জলের মধ্যে তুলে উঠিয়ে নিয়ে আমরা দ্বীপে চলে যেতাম, ওই যেখানে আমরা উঠছি। তখন আমরা কী করতাম, একটা বকশিস পেতাম। এখন এই পাই না, মালিকের আমরা অল্প পয়সা পাই, আমি আর মাঝি করে আমরাই সারাদিন থাকি 250 টাকার বিনিময়ে, বুঝতে পারছেন? তাহলে আপনাদেরকে সবাই রিকোয়েস্ট, আমার এই 20 বছরের অভিজ্ঞতা আপনাদের যা ছিল একটু বললাম, আপনারা একটু যদি ভালো লাগে একটু বকশিস করবেন, আর নদীর সম্বন্ধে একটু বলে দিয়ে আমি শেষ করে আবার অ্যাঙ্কার করে যদি আপনারা বসতে চান 5 মিনিট বসবেন, আমরা তাহলে চলে যাব। এই যে দেখছেন মৌসুমী দ্বীপ বা গঙ্গাসাগরের পাশে একটা মরিগঙ্গা নদী, আপনারা সকলেই জানেন যে মরিগঙ্গা নদীর পূর্বে আছে হলদি নদী, যেখানে হলদিয়া বন্দর গড়ে উঠেছে। আমরা এই পশ্চিম দিক, এই দিকটা আপনারা এসছেন, দ্বীপ সম্বন্ধে জানেন না কোন দিকে। এই পশ্চিম দিক হলো আপনার দীঘা, উড়িষ্যা। পূর্ব দিক আপনারা পড়েছেন না, পূর্ব দিক হলো এই দিকটা। আপনারা এই যে পাথর প্রতিভা নাম শুনেছেন তো, পাথর, গোসাপাড়া, ক্যানিং, সজনেখালি, ঝড়খালি, এই দিকটা হলো সুন্দরবনের কোর এলাকা। হ্যাঁ দিদিভাই শুনুন, সুন্দরবনের কোর এলাকায় যেতে গেলে আপনাকে ক্যানিং দিয়ে হয়ে যেতে হবে। ক্যানিং হলো এই লাইনটা পূর্ব দিক। তাহলে ক্যানিং দিয়ে যেতে গেলে আপনাকে সুন্দরবনের কোর এলাকায় যেতে হবে, যেটা বাঘের এলাকা। আমরা কিন্তু সুন্দরবন দাঁড়িয়ে আছি, ডায়মন্ড হারবার পাস দিলেন, আপনি সুন্দরবনে পাস দিয়ে দেবেন। সুন্দরবনে আমরা রাউল কেল্লা বলে একটা জায়গা আছে, যেখানে ম্যানগ্রোভ গাছ হয়, সেখান থেকে শুরু হয়ে গেছে শেষ। আমরা বঙ্গোপসাগরের শেষ সীমানায় আছি। এটা হচ্ছে লাইট এলাকা। গঙ্গাসাগর আপনারা জানেন তো, ফকিরমণি মেলা হয়। গঙ্গাসাগর, জম্মুদ্বীপ, আর আপনার হচ্ছে মৌসুমী দ্বীপ, ওদিকে বকখালি, পাথর প্রতিমা, এইগুলো নিয়ে হলো লাইট এলাকা। তারপরে কোর এলাকায় যেতে গেলে আপনাকে ক্যানিং দিয়ে যেতে হবে। ক্যানিং দিয়ে যেতে গেলে আপনি পুরো কোর এলাকায় পৌঁছে যাবে, ঠিক আছে? ওদিকে বাঘ আছে,
নেতাদোপাড়া, চুলকাটি, সজনেখালি, ঝড়খালি, এটা কিন্তু বিধবা পাড়া, আপনার নাম শুনেছেন তো বিধবা পাড়া? এইগুলো কিন্তু দিদিভাই সব হচ্ছে বাঘ নিয়ে চলে গেছে পুরুষদের, যার জন্য এটা পাড়া হচ্ছে বিধবা পাড়া। তা ওই দিকটা হলো আপনার পুরো মেন হচ্ছে আপনার ওর এলাকা সুন্দরবন। গঙ্গাসাগর এখান থেকে আমরা যেমন লঞ্চে এলাম, এরকম 2 ঘন্টা যেতে হবে স্যার।